প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি বিবিএ থার্ড ইয়ারের স্টুডেন্টদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি গত ক্লাসে তোমাদের সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে দুটো ছোট অর্থাৎ বি টাইপের অঙ্ক নিয়ে এসেছিলাম। আজ আমি তোমাদের সাথে একটি সি টাইপের অর্থাৎ বড় অঙ্ক নিয়ে এসেছি। আশা করি সবাই সেটের সামনে ভালোভাবে বসেছ, মনোযোগ দিয়ে শুনছ। প্রশ্নটা তাহলে বুঝার আগে আজ আমি তোমাদের সাথে আছি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগতম। ওয়েলকাম টু অনলাইন ক্লাসরুম। তাহলে এবার চলো আমরা প্রশ্নটা পড়ে নেই। প্রশ্নটা আছে চ্যাপ্টার 2 কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টে। তোমরা দেখতে পাচ্ছ এটি 2016 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে। ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ডিবিএইচ লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2018। অর্থাৎ ডিবিএইচএল লিমিটেডের রেওয়া মিল 2018 31 ডিসেম্বরের নিচে দেওয়া আছে। কি কি আছে? আমাদের রেওয়া মিলটিতে আছে ক্যাপিটাল 3000 টাকা 10 ইচ, 3000 শেয়ার 10 ইচ, প্রতিটি 10 টাকা করে 3000 শেয়ার। তো 10 দ্বারা 3000কে গুণ করলে এই যে দেখো 30,000। ইনভেন্টরি এটা দেওয়া আছে 1/1/2018। 1/1/2018 মানে হলো এটা প্রারম্ভিক ওপেনিং ইনভেন্টরি। ঠিক আছে, ওপেনিং ইনভেন্টরিটা আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে প্রয়োজন হয়। তারপর আমরা জেনারেল এক্সপেন্স হলো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে বসে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের পরিচালন ব্যয়। অপারেটিং এক্সপেন্সের তোমার সেলিং না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে জেনারেল এক্সপেন্স বসে। ওয়েজেসটা বসে হলো তোমার, বাংলা বলতে হবে, ওয়েজেস হলো মজুরি। ওয়েজেসটা বসে হলো তোমার ইনকাম স্টেটমেন্টের তোমার কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমরা ওয়েজেস বসাই। তারপর পারচেস, কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য সেলস। এটা হলো ইনকাম স্টেটমেন্টে প্রথমেই আমরা রেভিনিউ লিখি, আয় লিখি। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে আয় হলো তোমার সেলস, বিক্রয়। এই বিক্রয়টা আমরা প্রথমেই লিখবো ইনকাম স্টেটমেন্টের। প্রিপেইড ইন্স্যুরেন্স হলো চলতি সম্পদ, যেটা নাকি আমাদের অ্যাসেট সাইডে বসবে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসবে। জেনারেল রিজার্ভ হলো আমাদের লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটির তোমার 2 নম্বর ধাপে, অর্থাৎ স্টক হোল্ডার্সকে ইকুইটির পরেই হলো তোমার কি বলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সেখানে জেনারেল রিজার্ভটা বসবে। বিল্ডিং তোমরা জানো এটা একটি ফিক্সড অ্যাসেট, এটি ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে বসবে। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল হলো কারেন্ট অ্যাসেট, এটি ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে বসবে। অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটিস ব্যালেন্স শিটের লাইবিলিটিস পাশে কারেন্ট লাইবিলিটিসে বসবে। ক্যারেজ আউটওয়ার্ডস হলো তোমার বিক্রয় পরিবহন, এটি পরিচালন ব্যয়ে সেলিং এক্সপেন্সে বসবে। পরিচালন ব্যয় হলো অপারেটিং এক্সপেন্স, ওটার 2টা ভাগ জানো তোমরা। মাল্টিপল স্টেপে তোমার অপারেটিং এক্সপেন্সে 2টা ধাপ, অনেকগুলো ধাপই তো এর মধ্যে অপারেটিং এক্সপেন্সের 2টা ধাপের মধ্যে হলো তোমার কি বলে, প্রথমে সেলিং এক্সপেন্স, তারপরে হলো তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো ক্যারেজ আউটওয়ার্ডসটা সেলিং এক্সপেন্সে বসবে, কারণ আমরা জানি বিক্রয়ের সাথে সরাসরি সম্পর্কিত যেসব আইটেমগুলো সেগুলো সেলিং এক্সপেন্সে বসে। ক্যাশ ইন হ্যান্ড, হাতে নগদ, এটা চলতি সম্পদ, ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট ক্যাশ ইন হ্যান্ড। স্যালারিজ 80%। তোমরা জানো রেওয়া মিলে যদি
এই ধরনের ব্র্যাকেটে কোনো আইটেম থাকে সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট মনে করি। তাহলে স্যালারি 80%, 8,000 টাকা দেওয়ার মানে হচ্ছে এইখানে 100% স্যালারি নাই, এখানে 80% স্যালারি আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে 20% স্যালারি বকেয়া, কেননা আমাদের এখানে 80% দেওয়া আছে আর 20% নাই, ওই 20% বকেয়া এখনো দেওয়া হয় নাই, প্রদেয় পেয়েবেল, স্যালারি পেয়েবেল 20%। তাহলে সেটা আমাদেরকে কিভাবে বের করতে হবে? ওটা বের করতে হবে 80%-এর জন্য যদি 8,000 হয়, 1%-এর জন্য হলো 80 ভাগের 8,000, 20%-এর জন্য হলো 80 ভাগের 8,000 × 20 অর্থাৎ 2,000। আর তোমরা তোমাদের কোনো পাটিগণিতের মেথডে যদি জানা থাকে, তোমাদের অন্য অ্যানাদার মেথড আছে, সেভাবেও তোমরা বের করতে পারো। আচ্ছা, তাহলে আমরা স্যালারিজ পেয়েবেল এখানে আমরা বের করলাম 2,000 টাকা। তো আমরা কি করব? স্যালারিজ কোন পাশে বসে? আমরা জানি স্যালারিজ বসে হলো তোমার অপারেটিং এক্সপেন্সে, এবং যদি সেলসম্যান স্যালারি না বলা থাকে তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে বসবে, এবং স্যালারিজ আমরা লিখবো 80%, 8,000, এবং সেটার সাথে আমরা যোগ করবো, অর্থাৎ অ্যাড স্যালারিজ পেয়েবেল 20%, 2,000, টোটাল 10,000 লিখবো। 5% লোন, দেখো এটা নিয়েছে হলো 5% লোনটা কি? 5% লোন হলো একটি দীর্ঘমেয়াদী দায়, যেটা নাকি আমাদেরকে ইংরেজিতে বলবো আমরা লং টার্মস লোন। তো লং টার্মস লাইবিলিটিস, তো 5% লোনটা নিয়েছে কখন? 31/12/18। তাহলে আমাদের এই 18 সালের জন্য আমাদের কোনো প্রকারের ইন্টারেস্ট অর্থাৎ সুদ নির্ণয় করতে হবে না, আর এটা সরাসরি বসে যাবে ব্যালেন্স শিটের লং টার্ম লাইবিলিটিস পাশে, অর্থাৎ 3 নম্বর ধাপে। এবার আসো রিটেন আর্নিংস। রিটেন আর্নিংসের এটা হলো ব্যালেন্স, অর্থাৎ আমরা কিন্তু রিটেন আর্নিংস যেটা নাকি আমরা তোমার এইচএসসিতে তোমার সংরক্ষিত আয় বিবরণী করেছিলাম, সেটাই আমরা এখন তোমার উচ্চতর পর্যায়ে ইংরেজিতে করব রিটেন আর্নিংস স্টেটমেন্ট। সেখানে এই রিটেন আর্নিংস স্টেটমেন্টের প্রথমেই এই 20,000টা মাথায় রাখবে। রেও মিলে রিটেন আর্নিংসের যে ব্যালেন্সটা দেওয়া থাকে এটা হলো রিটেন আর্নিংস স্টেটমেন্টের অর্থাৎ সংরক্ষিত আয়ের ব্যালেন্স বিডি। তারপর আসো সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট আমাদের এই যে ইনকাম স্টেটমেন্ট করব, সেখানে আমাদের প্রথমেই আমরা রেভিনিউ সেলস লিখেছিলাম, সেই সেলস থেকে আমরা লেস করব, মাইনাস করব সেলস ডিসকাউন্ট। তোমরা জানো বিক্রয় বারটা বাদ যায়, তো সেলস থেকে মাইনাস করে আমরা কি করব? তোমার নেট সেলস বের করব, যদি অ্যাডজাস্টমেন্টে আর কোনো কিছু সেলস সম্পর্কে না বলা থাকে। তো এই গেল আমাদের রেও মিলের বিষয়টা। এখন আমরা যাব অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো। এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত যে তথ্যগুলি দেওয়া আছে, সেখানে এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 16,000। তোমরা জানো এন্ডিং ইনভেন্টরিটা দুইটা জায়গায় বসবে। প্রথমত ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুড সোল্ড তোমার থেকে মাইনাস করব এন্ডিং ইনভেন্টরি, তারপর তোমার কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমরা কি করব? ওপেনিং ইনভেন্টরি, পারচেজ এবং ওয়েজেস ওইগুলো যোগ করার পরে এন্ডিং ইনভেন্টরি মাইনাস করে আমরা কি করব? কস্ট অফ গুডস সোল্ড বের করব। তারপর আসো আরেকটা কোথায় বসে? আরেকটা বসে কারেন্ট অ্যাসেট হিসাবে ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে। তারপরে আসো ক্রিয়েট এ রিজার্ভ ফর বেড ডেটস at the rate of 5% on accounts receivable, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলের উপর 5% তোমার রিজার্ভ ফর বেড ডেটস বের করতে বলেছে। তো প্রশ্নে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 15,000, তাহলে 15,000-এর উপর 5% আমরা অ্যাকাউন্টস রিজার্ভ ফর বেড ডেটস বের করব। আর আমরা রিজার্ভ ফর বেড ডেটস কোথায় দিব? রিজার্ভ ফর বেড ডেটস আমরা ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সের সেলিং এক্সপেন্সে দিব, কারণ বেড ডেটস সেলসের সাথে জড়িত। তারপরে আবার কোথায় দিব আমরা? ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে মাইনাস করে দেখাবো। তারপর আসো ডাইরেক্টরস ডিক্লেয়ার ডিভিডেন্ড অ্যান্ড
10%। বলছে যে তোমার ডিভিডেন্ড ডিক্লায়ার্ড হয়েছে, প্রস্তাব করা হয়েছে, বা কি বলে এটাকে, ঘোষণা করা হয়েছে। ডিক্লায়ার্ড হলো ঘোষণা করা হয়েছে 10%। তাহলে ডিভিডেন্ড আমরা কিসের উপর দিয়ে থাকি? ডিভিডেন্ড আমরা দিয়ে থাকি তোমার ক্যাপিটালের উপর। কোন ক্যাপিটালের উপর? এখানে আমরা যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে সেটার উপর। আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 30,000। তাহলে 30,000 উপর 10% ডিভিডেন্ড হবে 3,000। সেটা কোথায় যাবে? সেটা দুই জায়গায় যাবে। তোমরা জানো অ্যাডজাস্টমেন্টের সবগুলো আইটেম কিন্তু দুই জায়গায় যাবেই। তাহলে আমরা কি করব? এই যে ডিভিডেন্ডস, ডিক্লায়ার্ড ডিভিডেন্ডস বের করলাম 3,000 টাকা, 3,000। এটা একবার যাবে রিটেন আর্নিংসে, আয় থেকে প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ মাইনাস হবে। লভ্যাংশ মাইনাস হয়, আয় থেকে লভ্যাংশ তোমার শেয়ার হোল্ডারদেরকে কি করতে হয়? বন্টন করতে হয়, তাই আয় থেকে মাইনাস করে দেখাতে হয়। আবার কোথায় বসবে? যেহেতু এটা এখনো দেওয়া হয় নাই, তাই এটা পেয়েবল, আর এটা যাবে কারেন্ট লাইবিলিটিসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার আসো ডি। ডিতে হলো প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ পেইড ফর প্রিমিয়াম 1 এপ্রিল 2018 to 31st March 2019। খেয়াল করো, এটা একটু একটু মনোযোগের সাথে খেয়াল করো যে আমাদের যে প্রিপেড ইন্স্যুরেন্সটা তোমার কত দেওয়া ছিল? প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া ছিল 15,000। প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া ছিল 15,000। এই 15,000টা কখন থেকে দেওয়া ছিল? 2018 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 মার্চ পর্যন্ত। তাহলে 2018 সালের 1 এপ্রিল মানে হলো, দেখো খেয়াল করে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে কি 2018 সালের 9 মাসের ইন্স্যুরেন্স তোমার খরচ হিসাবে দেখাতে হবে। আবার অন্যদিকে এটা কিভাবে আমরা বের করব? অন্যদিকে আবার 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 3 মাসের অ্যাডভান্স হিসাবে দেওয়া আছে। তাহলে বোঝা যাচ্ছে যে 1 এপ্রিল 2018 থেকে 31 মার্চ 2019 পর্যন্ত 1 বছরের জন্য দেওয়া থাকলেও এখানে 3 মাসের অগ্রিম দেওয়া আছে। 3 মাসের অগ্রিম কিভাবে বুঝলাম? আমাদের যেহেতু 2018 সালের অঙ্ক করছি এবং এটা 2019 সালের 31 মার্চ পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত দেওয়া আছে। তাহলে এখানে 3 মাসের অতিরিক্ত দেওয়া আছে, অর্থাৎ অগ্রিম দেওয়া আছে। তাহলে আমরা কি করব? 15,000 থেকে 3 মাসের অগ্রিম মাইনাস করে যেটা হবে সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দেখিয়ে দিব। তারপর আর বাকি যেটা থাকবে, অর্থাৎ 3 মাসের যে অগ্রিমটা থাকবে সেটা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে দেখিয়ে দিব। আনইউজড সাপ্লাইজ 2,000 আর ইনক্লুড ইন জেনারেল এক্সপেন্স। খেয়াল করো, আনইউজড সাপ্লাইজ নামের কোনো কিছু কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়া মিলে নাই। বাট এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টে একটা তথ্য দিয়েছে যে আমাদের যে সাধারণ খরচগুলো আছে সেখানে 2,000 টাকার সাপ্লাইজ আনইউজড, অর্থাৎ মজুদ রয়ে গেছে, খরচ হয় নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে? জেনারেল এক্সপেন্সটা আমরা দেখাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, অর্থাৎ অপারেটিং এক্সপেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে জেনারেল এক্সপেন্স তোমার আছে হলো, জেনারেল এক্সপেন্স আছে হলো তোমার প্রিপেড ইন্স্যুরেন্স 15,000 আর জেনারেল এক্সপেন্স আছে 4,000। জেনারেল এক্সপেন্স আছে 4,000। তাহলে এই 4,000 এর মধ্যে বলছে যে আবার 2,000 সাপ্লাইজ এখনো ব্যবহৃত হয় নাই। তাহলে অব্যবহৃত সাপ্লাইজটা কি হবে? সম্পত্তি পাশে চলে যাবে আনইউজড সাপ্লাইজ হিসেবে। আবার এইদিকে আমাদের জেনারেল এক্সপেন্স থেকে আমরা এই আনইউজড সাপ্লাইজটা, অর্থাৎ আমরা অব্যবহৃত মণিহারি যেভাবে বাদ দিয়েছি এভাবে আনইউজড সাপ্লাইজটা আমরা বাদ দিব, জেনারেল এক্সপেন্স থেকে বাদ দিয়ে সম্পত্তি পাশে কারেন্ট অ্যাসেটে দেখিয়ে দিব। এই গেল মোটামুটিভাবে আমাদের প্রশ্নটা। এখন আশা করছি আমরা সলিউশনে বেশি সময় নিব না। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্টে প্রথমেই আমাদের বসে যাবে তোমার আয়।
আয় কি? আয় হলো সেলস। সেলস থেকে আমরা সেলস ডিসকাউন্ট বাদ দিব, বলেছি তোমাদেরকে। তো আমাদের হলো 65,000। তারপরে আসো তোমার, এবার আমরা 65,000 সেলস অর্থাৎ নিট আয়, আয় বেরোলো। ওই আয়টা থেকে আমরা কি করব এখন? কস্ট অফ গুডস নিট, তোমার আয় সেলস আর কি, নিট সেলস যেটা, সেটা থেকে আমরা কস্ট অফ গুডস সোলস মাইনাস করব। কস্ট অফ গুডস সোলসে কি আছে? ওপেনিং ইনভেন্টরি 10,000, পারচেজ আছে 25,000, ওয়েজেস আছে 6,000, টোটাল 41,000। সেখান থেকে আমরা মাইনাস করব ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি 16,000। মাইনাস করার পর আমাদের হলো 25,000। সেটাকে আমরা কি করব? ওই যে তোমার 65,000 আমার ব্যাক পেজে আছে, সেখান থেকে 25,000 মাইনাস করলাম, করার পর গ্রস প্রফিট বেরোলো 40,000। এখন সেখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করব। তোমরা জানো অপারেটিং এক্সপেন্সটাকে আমরা দুই ভাগে লিখি, সেটা হলো তোমার সেলিং এক্সপেন্স। সেলিংয়ে কি কি আছে দেখি আমরা। সেলিংয়ে আছে হলো ক্যারেজ আনওয়ার্ড, এবং আরেকটা আছে রিজার্ভ ফর বেড ডেপস, সেটা হলো 750, দুটো মিলিয়ে হলো 2,750। তারপরে তোমার আসো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অফিস এক্সপেন্স, সেটা হলো প্রথমে স্যালারিস এক্সপেন্স। তোমাদেরকে প্রশ্নে আমি বুঝিয়ে বলেছিলাম 80% আছে 8,000, এবং 80% থাকলে আমাকে কি করতে হয়? 100% বের করতে হবে। এবং 80% থাকার অর্থ হলো 20% বকেয়া রয়ে গেছে। তো আমরা সেটা বের করেছিলাম, বললাম না তোমাদেরকে যে কিভাবে বের করবো? এই যে আমি এখানে বের করে দেখিয়েছি, এই যে দেখো, এই যে এখানে বের করে দেখিয়েছি, এবং প্রশ্নেও আমি বলেছি কিভাবে বের করব। তাছাড়াও যদি অল্টারনেটিভ কোনো মেথড তোমাদের জানা থাকে সেভাবেও বের করতে পারো। সোজা কথা, আমাদের 20% যে বকেয়া রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে, এবং সেটা আমরা বের করেছি এভাবে। আমার 2,000, তো এই দুটো যোগ করার পর আমার 10,000 হয়েছে। আচ্ছা, তারপর আমরা জেনারেল এক্সপেন্স, সেখানে আবার আনইউজড সাপ্লাইস ছিল, সেটা আমরা মাইনাস করে দেখিয়েছি, 2,000 হয়েছে। তো তারপর আসো তোমার ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে কয় মাসের আসবে? 9 মাসের আসবে। এই যে দেখো কিভাবে আমরা এখানে ক্যালকুলেশনটা দেখিয়েছি, আবার আমি যখন প্রশ্নটা বুঝিয়েছি তখন আমি বলেছি তোমরা ব্যাকে যেয়ে বুঝে নিও। 15,000কে আমরা 12 দিয়ে ভাগ দিব এবং 9 দিয়ে গুণ দিব, কেননা এটা 2018 সালের এপ্রিলের 1 তারিখ থেকে নেওয়া হয়েছিল। তাহলে এপ্রিলের 1 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 2018 সালের 9 মাস। তো 12 দিয়ে ভাগ দিয়ে 9 দিয়ে গুণ দিলে আমাদের 11,250 বেরিয়েছে। তো আমরা এই টোটাল এগুলোকে যোগ করার পর এটা বেরিয়েছে, আর এগুলো যোগ করার পর এগুলো বেরিয়েছে। এই বিয়োগের গুলো একসাথে যোগ করব, করে 40,000 থেকে মাইনাস করব, তাহলে আমার তোমার নেট ইনকাম বেরিয়ে যাবে 14,000। আর এই নেট ইনকামটা কোথায় যাবে? নেট ইনকামটা আমরা সংরক্ষিত আয় বিবরণী অর্থাৎ রিটেইন আর্নিং স্টেটমেন্ট করব, সেটাতে চলতি তোমার মুনাফা হিসাবে নেট ইনকাম 14,000 টাকা যাবে। এবার চলো আমরা রিটার্ন আর্নিং স্টেটমেন্টের বলেছিলাম না যে আমরা রেওয়া মিলে যাব। রেওয়া মিলে যেটা রিটার্ন আর্নিংসের ব্যালেন্স দেওয়া আছে 20,000। তো আমরা দেখো এই যে 20,000 আমরা লিখে ফেললাম। তারপরে আমার এই চলতি সালের যে নেট প্রফিটটা পেয়েছি 14,000, সেটা লিখে ফেললাম 34,000। সেখান থেকে আমাদেরকে ডিডাক্ট করতে হবে, মাইনাস করতে হবে কি, যেগুলো আমরা এই আয় থেকে বন্টন দেখাবো। বন্টন শুধুমাত্র আমাদের এখানে আছে ঘোষণাকৃত লভ্যাংশ, ডিক্লায়ার্ড তোমার ডিভিডেন্ড, সেটা আছে হলো আমাদের এই যে অ্যাপ্রোপ্রিয়েশন, মানে বন্টন আর কি করে দিব, প্রপোজ ডিভিডেন্ড। দেখেছো, এটা আমাদের এখানে ডিক্লায়ার্ড ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড এগুলো একই। 30,000-এর উপর 10,000, 3,000, এই যে দেখো 3,000, এটা মাইনাস করবো 34,000 থেকে, মাইনাস করার পর থাকছে তোমার 31,000, এবং এটাই হলো রিটেন আর্নিংস এর ক্লোজিং ব্যালেন্স। এটা কোথায় যাবে? আবার এটা যাবে আমাদের দায় পাশে রিজার্ভ এন্ড সারপ্লাস। এই সারপ্লাস হিসাবে রিটার্ন আর্নিংসটা, যেটা তোমরা বাংলায় উদ্বৃত্ত ছিল, সেটাই সারপ্লাস এখানে, কেমন, কারণ এটা প্রফিট হয়েছে। আচ্ছা, এবার আসো আমরা ইয়েতে যাই,
ব্যালেন্স শিটে যাই। প্রথমেই আমরা অ্যাসেট সেটটা দেখি, অ্যাসেটে কি কি আছে। অ্যাসেটে প্রথমে আমরা ফিক্সড অ্যাসেট লিখে ফেলবো। ফিক্সড অ্যাসেটে আছে আমাদের বিল্ডিং এবং আমাদের কোনো ডেপ্রিসিয়েশন নাই, সরাসরি বসে গেল। তারপর আসো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে প্রথমেই আমরা ক্যাশ ইন হ্যান্ড লিখলাম। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। অ্যাকাউন্ট রিসিভেবলে আমাদের আরবিডি ছিল, রিজার্ভ ফর বেড ডেপস, আমরা রেখেছিলাম 15,000-এর উপর 5%, 750, সেটা মাইনাস করার পর হলো তোমার 14,250। এবার আসো আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স। সেখানেও আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স আর পুরোটা থাকছে না, কারণ এখানে আমাদের 9 মাসের খরচ দেখিয়ে দিব। তো 9 মাসের খরচ দেখিয়ে দিলে আমাদের তোমার আচ্ছা 9 মাসের খরচ দেখিয়ে দিলে কি করবো আমরা, 9 মাসেরটা বাদ দিব। 11,250 বাদ দেওয়ার পর আমাদের থাকছে 3,750। আচ্ছা, তারপর আসো তোমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর ক্লোজিং ইনভেন্টরি 16,000। তারপরে তোমার আনইউজড সাপ্লাইজ, যেটা জেনারেল রিজার্ভের ভিতরে ছিল, সেটা এখানে এসে বসে গেল কারেন্ট অ্যাসেট হিসাবে। টোটাল হলো তোমার 53,000। তারপরে তোমার এখন ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটে মিলিয়ে হলো 1,03,000। এখানে আমাদের কোনো আর কোনো আইটেম ছিল না বলে এই দুটো যোগ করে আমরা টোটাল অ্যাসেটে চলে আসলাম। এবার আমরা যাব তোমার লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। আচ্ছা, কি কি আছে দেখি। প্রথমেই আমাদেরকে শেয়ার ক্যাপিটাল লিখতে হবে। শেয়ার ক্যাপিটাল ছিল পেইড আপ ক্যাপিটাল তোমার 3,000 শেয়ার অফ টাকা 10 ইচ, তো সেটা হলো 30,000। এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আমরা চলে যাই। জেনারেল রিজার্ভ আছে 8,000 অ্যান্ড আমাদের রিটেন আর্নিংসের সারপ্লাস ছিল 31,000। তারপরে তোমার দুটো যোগ করে হলো 39,000। লং টার্ম লোনে চলে আসো, একটা লোন আছে আমাদের 5% লোন। তারপরে চলে যাও কারেন্ট লাইবিলিটিসে, সেখানে আছে তোমার অ্যাকাউন্টস পেবল 5,000, ডিভিডেন্ডস পেবল ওই যে তোমার ডিক্লেয়ার্ড করেছিল 10%, 30,000-এর উপর 3,000, এটাই হলো ডিভিডেন্ডস পেবল। এই যে এটা আমরা বের করেছিলাম 30,000-এর উপর, অর্থাৎ ক্যাপিটালের উপর যে তোমার ঘোষণা করেছিল 3,000 লভ্যাংশ, এটা এখানে বসে গেল। তারপর তোমার আসো স্যালারিস পেয়েবল, ওই যে 80% স্যালারি ছিল আর 20% বকেয়া ছিল, সেই স্যালারিস পেয়েবলটা এখন এখানে বসলো। তাহলে টোটাল হলো এগুলো মিলিয়ে হলো 10,000। আর এখানে ছিল শেয়ার ক্যাপিটাল 30,000 আর জেনারেল রিজার্ভ অ্যান্ড এটাকে কি বলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হলো 39,000, লং টার্ম লোন হলো 24,000 অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস হলো টোটাল 10,000। এখন টোটাল আমার লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি হলো 1,03,000। মোটামুটিভাবে আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। তো পরবর্তী ক্লাসে আরও একটা বড় অঙ্ক নিয়ে আসবো, তোমরা ক্লাসগুলো করে ফেলবে, তোমাদের কিন্তু পরীক্ষা এগিয়ে যাচ্ছে। আর একটা ছাত্রের কিন্তু কাজই হলো অধ্যাপনা, কাজেই তোমার মূল কাজটা তুমি করবে, না হয় তুমি তোমার সাথে অপরাধে জড়িয়ে যাবে যদি না তুমি এই কাজগুলো। তোমার প্রধান কাজ হলো তুমি একজন ছাত্র, লেখাপড়া করা, তোমাকে অবশ্যই পড়ার টেবিলে বসতেই হবে নিয়মিতভাবে। আমাদের প্রত্যেকের ক্লাসগুলো তোমরা ফলো করবে, সঙ্গে এটার মতো করে আরও অনেকগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নিবে। আর না বুঝলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো শেষ করার আগে আবারও বলছি, বাইরে গেলে আমরা মাস্ক পরিধান করব, আর বারবার করে আমরা হাত ওয়াশ করব, আর স্বাস্থ্যকর খাবার খাবো, রেস্ট নিব। মন ভালো রাখার জন্য যা যা প্রয়োজন, আমরা কি তোমরা এখন ইয়াং, তোমরা মন ভালো রাখার জন্য যা যা প্রয়োজন নিজেরাই তৈরি করে নেবে এবং ভালো থাকবে। ধন্যবাদ।